আচ্ছা দেখো, আগের দিন আমরা যে ক্লাসটা করেছি আজকে তা একটু রিপিট করব। ওকে, এনজাইমের জেনারেল ডিভিশন যেটা আমরা বলেছিলাম, এনজাইমের জেনারেল ডিভিশন আমরা যেটা বলেছিলাম, একটা হচ্ছে সিম্পল এনজাইম, আর একটা হচ্ছে কনজুগেটেড এনজাইম। ওকে, অর্থাৎ একটা সাধারণ বা সরল উৎসেচক আর একটা তোমার সংযুক্ত উৎসেচক। এবারে দেখো সিম্পল এনজাইম কাকে বলবো, যে সকল এনজাইম শুধুমাত্র প্রোটিন দ্বারা গঠিত, অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত, যেমন ধরো পেপসিন। ওকে, এই সমস্ত এনজাইমকে বলছি সিম্পল এনজাইম। আর কনজুগেটেড এনজাইমকে আমরা বলতে পারি হলো এনজাইম। ওকে, দেখো এই যে কনজুগেটেড এনজাইম, যার দুটি পার্ট, কি কি? একটা হচ্ছে প্রোটিন পার্ট, একটা প্রোটিন পার্ট যাকে বলা হচ্ছে অ্যাপো এনজাইম, আর একটা হচ্ছে নন প্রোটিন পার্ট, যাকে বলা হচ্ছে কোফ্যাক্টর। ওকে, বোঝা গেছে? তাহলে হলো এনজাইমে কি কি গঠিত? তাহলে আমরা বলতে পারি যে হলো এনজাইম ইকুয়ালস টু অ্যাপো এনজাইম প্লাস কোফ্যাক্টর, অর্থাৎ কনজুগেটেড এনজাইম সংযুক্ত উৎসেচকের প্রোটিন পার্টকে বলা হচ্ছে অ্যাপো এনজাইম, আর নন প্রোটিন পার্টকে বলা হচ্ছে কোফ্যাক্টর। এই কোফ্যাক্টর আবার 4 প্রকার। কি কি দেখো, তাহলে এই কোফ্যাক্টর যেটা, তাহলে কি বললাম? কনজুগেটেডের মধ্যে বললাম নন প্রোটিন পার্ট, বা যেটাকে বলা হচ্ছে কোফ্যাক্টর। ওকে, এই কোফ্যাক্টর আবার 3 প্রকার। এক হচ্ছে তোমার কি প্রস্থেটিক গ্রুপ, সেকেন্ড হচ্ছে কোএনজাইম, থার্ড হচ্ছে মেটাল অ্যাক্টিভেশন বা অ্যাক্টিভেটর। দেখো প্রস্থেটিক গ্রুপটা কি? যখন কনজুগেটেড এনজাইমের সঙ্গে নন প্রোটিন পার্ট যদি খুব টাইটলি ভাবে, দৃঢ়ভাবে, শক্তভাবে যুক্ত থাকে, তখন তাকে বলা হচ্ছে প্রস্থেটিক গ্রুপ। ওকে, আর যদি এই কনজুগেটেড বা সংযুক্ত এনজাইমের নন প্রোটিন পার্টটা যদি স্থিতিলভাবে, আলগাভাবে যুক্ত থাকে, তখন তাকে বলা হচ্ছে কোএনজাইম। আর মেটাল অ্যাক্টিভেশন, কিছু এনজাইম আছে যারা কিন্তু তাদের কাজকর্ম চালানোর জন্য কিছু আয়নসকে, তারা মেটালকে বা ধাতুকে তারা ব্যবহার করে থাকে। যেমন ধরো উৎসেচকের সক্রিয়তাকে বাড়ানোর জন্য এই সমস্ত ধাতব মৌলের ব্যবহার প্রয়োজন। যেমন ডিএনএ পলিমারেজ, যেমন আমরা যদি বলি ডিএনএ পলিমারেজ, তো এই ডিএনএ পলিমারেজ অ্যাক্টিভেটর সক্রিয় হয় Mg++। ম্যাগনেসিয়ামের উপস্থিতিতে এই মেটাল অ্যাক্টিভেশন কাকে বলবো না? কিছু ধাতব আয়নস বা ধাতব মৌলের উপস্থিতিতে এনজাইম সক্রিয় হয়ে ওঠে। ওকে, যেমন ডিএনএ পলিমারেজ সক্রিয় হয়ে ওঠে ম্যাগনেসিয়ামের উপস্থিতিতে। তারপর আমরা যদি বলি অ্যামাইলেজ, দেখো আমরা এখানে একটা গ্রাফ করি। তাহলে মেটাল অ্যাক্টিভেশন কাকে বললাম? যে উৎসেচকের সক্রিয়তা আনার জন্য যখন ধাতব মৌলগুলো যুক্ত থাকে উৎসেচকের সঙ্গে, তখন তাকে বলা হচ্ছে মেটাল অ্যাক্টিভেশন। যেমন কি বললাম, যে ফার্স্ট বললাম ডিএনএ পলিমারেজ সক্রিয় হয়ে ওঠে, কার উপস্থিতিতে? ম্যাগনেসিয়ামের উপস্থিতিতে। ওকে, নাম্বার 1। 2 অ্যামাইলেজ, তোমরা জানো স্যালিভারি অ্যামাইলেজ, যেটা বাক্কাল ক্যাভিটিতে স্যালাইভাতে প্রেজেন্ট অ্যামাইলেজ সক্রিয় হয় কোন মৌলের উপস্থিতিতে? ক্লোরিনের উপস্থিতিতে। তারপর আমরা যদি বলি যে পারঅক্সিডেজ, এটা একটু মনে রাখবে তোমাদের নিটের জন্য। ওকে, পারঅক্সিডেজ সক্রিয় হয় কোন আয়নের উপস্থিতিতে? না Fe++। ওকে, আচ্ছা, তারপর কার্বনিক অ্যানহাইড্রেজ সক্রিয় হয় কার উপস্থিতিতে? কার্বনিক
কার্বনিক অ্যানহাইড্রেজ, কার্বনিক অ্যানহাইড্রেজ সক্রিয় হয় কার উপস্থিতিতে? জিঙ্কের উপস্থিতিতে। তাহলে দেখো পরীক্ষায় হয়তো নিটে তোমাদের হয়তো দিয়ে দিল যে ডিএনএ পলিমারে সক্রিয় হয় কোন ধাতব মৌলের উপস্থিতিতে? ম্যাগনেসিয়াম, স্যালিভারি অ্যামাইলেজ, ক্লোরিন, পারঅক্সিডেজ, Fe+, কার্বনিক অ্যানহাইড্রেজ, জিঙ্ক। ওকে, এই যে মৌলের উপস্থিতিতে সক্রিয় হয়ে উঠছে একে বলা আছে মেটাল অ্যাক্টিভেশন। ওকে, আর প্রস্থেটিক গ্রুপ কাকে বললাম? আর প্রস্থেটিক গ্রুপ কাকে বললাম না, যখন কি হচ্ছে নন প্রোটিন পার্ট খুব টাইটলি ভাবে সংযুক্ত থাকে তখন তাকে বলা হচ্ছে প্রস্থেটিক গ্রুপ, আর যদি খুব দৃঢ় আলগা ভাবে যুক্ত থাকে তখন তাকে বলা হচ্ছে কি না কোএনজাইম। পরীক্ষাতে যদি আসে হলো এনজাইম কাকে বলে বলতে পারবে যে অ্যাপো এনজাইম এবং কোফ্যাক্টর নিয়ে গঠিত হচ্ছে হলো এনজাইম, অর্থাৎ প্রোটিন পার্ট এবং নন প্রোটিন পার্ট দ্বারা গঠিত। পরীক্ষা যদি আসে অ্যাপো এনজাইম কাকে বলে এক্সাম্পল দাও, তারা কি বলবে যে অ্যাপো এনজাইম হচ্ছে যে কনজুগেটেড এনজাইমের শুধুমাত্র প্রোটিন অংশের সঙ্গে যুক্ত থাকে তাকে বলা হচ্ছে অ্যাপো এনজাইম। আর এই অ্যাপো এনজাইমের কাজ কি জানো? এটা ডিটারমিন করতে সাহায্য করে স্ট্রাকচার, এনজাইমের গঠনটাকে এ স্থির করতে সাহায্য করে। আর যদি আসে যে প্রস্থেটিক গ্রুপ কাকে বলে তখন বলবে নন প্রোটিন পার্টস যদি কনজুগেটেড এনজাইমের সঙ্গে সংযুক্ত এনজাইমের সঙ্গে টাইটলি ভাবে যুক্ত থাকে তখন তাকে বলা যে প্রস্থেটিক গ্রুপ। আর কোএনজাইম কাকে বলবো? যদি স্থিতিভাবে যুক্ত থাকে। তোমাদের বইয়ে যেটা আছে, তোমাদের বইয়ে একটু গন্ডগোল করে দেওয়া আছে, সেটা আমি যেটা বললাম এটা কারেকশন করে নেবে, ঠিক আছে? বইটা ওই জায়গাটা একটু তোমাদের সমস্যা উল্টো দেওয়া আছে, আমি যেটা মুখে বললাম সেটা লিখে নেবে, নোট করে নেবে। আচ্ছা, নেক্সট দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে একটা মাইকেলস ধ্রুবক আছে, একটা কোয়েশ্চেন আছে, এটা খুব ইম্পর্টেন্ট। পরীক্ষাতে এটা পুরোটা কোশ্চেন আসতে পারে, বাট এখান থেকে এমসিকিউটা ডেফিনেটলি আসবে। ফ্যাক্টর ইফেক্টিং এনজাইম অ্যাক্টিভিটি, অর্থাৎ কোন কোন ফ্যাক্টর বা কোন কোন প্রভাব কোন কোন ফ্যাক্টরগুলো উৎসেচকের অ্যাক্টিভিটিকে প্রভাব বিস্তার করে থাকে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, অর্থাৎ কোন কোন বিষয়গুলো ফ্যাক্টরগুলো উৎসেচকের কাজের উপর প্রভাব ফেলে থাকে সেগুলো আমরা দেখব। ফার্স্ট হচ্ছে টেম্পারেচার, এক হচ্ছে টেম্পারেচার, নাম্বার 2 হচ্ছে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, অর যেটাকে আমরা বলি পিএইচ। ওকে, এগুলো হচ্ছে ফ্যাক্টর ইফেক্টিং এনজাইম অ্যাক্টিভিটি, যেটা এনজাইমের কার্যকারিতার উপরে কিছু প্রভাব ফেলে থাকে। 3 হচ্ছে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। 4th হচ্ছে প্রোডাক্ট কনসেন্ট্রেশন, অ্যান্ড 5th হচ্ছে এনজাইম কনসেন্ট্রেশন। ওকে, অ্যান্ড 6 হচ্ছে ইনহিবিটর। দেখো তাহলে এই যে ফ্যাক্টরগুলো টেম্পারেচার, হাইড্রোজেন কনসেন্ট্রেশন, পিএইচ, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, প্রোডাক্ট কনসেন্ট্রেশন, এনজাইম কনসেন্ট্রেশন এবং ইনহিবিটর, এইগুলো সম্পর্কে আমরা একটা একটা করে আলোচনা করব। ওকে, এক্সামে তোমাদের বড় কোশ্চেন আসতে পারে, বাট এখান থেকে শর্ট কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি, অনেক এই সামান্য একটা পার্ট থেকে প্রচুর শর্ট কোশ্চেন আসতে পারে। নিটের জন্য তো অবশ্যই তোমাদেরকে বারবার কেন বলছি, কারণ তোমাদের একটা বিগ অপরচুনিটি হচ্ছে তোমার ক্লাস 11টাকে যদি তোমরা বাড়িতে বসে নিটের জন্য প্রিপারেশন নাও তাহলে 60% আসে 11 থেকে। ওকে, 11 থেকে 60%, আর 40% আসে 12 থেকে কোশ্চেন। ওকে, নিটের যদি কেউ চাও ইচ্ছা করলে কিন্তু নিজেরা প্রিপারেশন নিতে পারো বিভিন্ন সাইট, বিভিন্ন ভিডিও, ইউটিউব চ্যানেল থেকে, বা নিজেরা খুঁটিয়ে পড়তে পারো, যাতে করে কিন্তু ফার্স্ট চান্সে র্যাঙ্ক আসার সম্ভাবনা থাকতেও পারে। ওকে, যদি কেউ বুদ্ধিমান হও তাহলে সে কিন্তু কাজে লাগাবে 11টাকে, কারণ 12-এ ওঠে তখন পুরো 12-এর চাপ। যাই হোক, বাকিটা তোমাদের উপর। দেখো, টেম্পারেচার, তাপমাত্রা হচ্ছে ভেরি সেন্সিটিভ, এটা হচ্ছে কিন্তু ভেরি সেন্সিটিভ। ওকে, অর্থাৎ এই তাপমাত্রা এনজাইমের অ্যাক্টিভিটির উপর কিন্তু একটা বিশাল বড় প্রভাব ফেলে থাকে। কি হয়, খুব যদি তাপমাত্রা বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে এনজাইমের ক্রিয়াটা নষ্ট হয়ে যায় পুরোপুরি, অর্থাৎ ডিন্যাচুরেটেড। আর যদি
কম তাপমাত্রা হয় সেই ক্ষেত্রে এনজাইমের কাজ করার ক্ষমতাটা কিছু সময়ের জন্য টেম্পোরারি ইনঅ্যাক্টিভ হয়ে থাকে। ওকে, তাহলে কি বললাম যে পুরোপুরি সেন্সিটিভ, অর্থাৎ বেশি তাপমাত্রায় মানে ধরো মোটামুটি 80 থেকে 90 ডিগ্রি, ওকে, বা 50 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড, এই তাপমাত্রাতে কিন্তু এনজাইমের ক্রিয়া নষ্ট হয়ে যায়, এনজাইম ক্রিয়া নষ্ট হয়ে যায়। ওকে, তাহলে পরীক্ষায় এটা কোশ্চেন আসতে পারে। আর সবথেকে কম টেম্পারেচার, যেখানে ধরো আমরা ফ্রিজের মধ্যে কোনো খাবার রাখি, সেটা অতি নিম্ন টেম্পারেচার, সেখানে কিন্তু এনজাইম কোনো রকম কাজ করে না। তাহলে অতি নিম্ন তাপমাত্রাতে কিছু সময়ের জন্য কিন্তু এনজাইম কি হচ্ছে, ইনঅ্যাক্টিভ থাকছে। আবার সেটাকে যখন আমরা বাইরে বের করে নিয়ে আসবো, টেম্পারেচার ইনক্রিজ হওয়ার সঙ্গে সঙ্গে সেটার বিক্রিয়াও কিন্তু চালাতে থাকবে। ওকে, আর তারপরে দেখো একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, যে তাপমাত্রায় এনজাইম সর্বোচ্চ কাজ করে, তখন তাকে বলা হচ্ছে অপটিমাম টেম্পারেচার। অপটিমাম টেম্পারেচার। ওকে, তাহলে অপটিমাম টেম্পারেচার কাকে বলবো না, পরম তাপমাত্রা। এটার বাংলা মানে হচ্ছে পরম তাপমাত্রা। যে তাপমাত্রায় এনজাইম সর্বোচ্চ কাজ করে থাকে, ওকে, সেই তাপমাত্রাটাকে বলা হচ্ছে অপটিমাম তাপমাত্রা। তাহলে কোন তাপমাত্রাটা অনুকূল এনজাইমের পক্ষে, এটা ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসতে পারে। কোন তাপমাত্রা না, মনে রাখবে 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারটা হচ্ছে অপটিমাম টেম্পারেচার। তাহলে নিটের একটা কোশ্চেন আসতে পারে যে এনজাইমের অপটিমাম টেম্পারেচার কত, 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে অপটিমাম টেম্পারেচার। এর থেকে বেশি হলে কি হচ্ছে না, এনজাইমের কার্যক্ষমতাটা নষ্ট হয়ে যায়, আবার এর থেকে কম হলে কিছু সময়ের জন্য ইনঅ্যাক্টিভ থাকে। তাহলে বোঝা গেছে যে টেম্পারেচার কিভাবে এফেক্ট করছে এনজাইমের অ্যাক্টিভিটির উপরে, বেশি হলে নষ্ট, আবার কম হলেও। ওকে, অর্থাৎ আমরা বলতে পারি অ্যাট 0 ডিগ্রি টেম্পারেচার, অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, সেখানে কি হচ্ছে এনজাইম আর টেম্পোরারিলি ইনঅ্যাক্টিভ। টেম্পোরারিলি ইনঅ্যাক্টিভ। ওকে, আর আমরা যদি বলি অ্যাট ধরো নাও 60 ডিগ্রি অ্যাবাভ টেম্পারেচার, সেখানে কি হচ্ছে ডিন্যাচুরেটেড, এটা মনে রাখবে। ওকে, অর্থাৎ 60-র উপরে হলে নষ্ট হয়ে যাচ্ছে ক্রিয়া, কম হলে। তাহলে দেখো এই যে রিয়াকশন অফ রেট ডবল হবে কিংবা ডিক্রিজ হবে বাই হাফ ফর এনার্জি, কিন্তু বলছে এটা আবার এমন হয় না যে ধরো আমি হঠাৎ করে টেম্পারেচার 25 ডিগ্রি থেকে একবারে বাড়িয়ে দিলাম 60 ডিগ্রি, তাহলে কি হচ্ছে বিক্রিয়ার রেটটা বেড়ে যাচ্ছে। কিন্তু সেরকম হয় না যে ইচ্ছাকৃতভাবে আমরা টেম্পারেচার বাড়ালে বা কমালে যে সেই এনজাইমের কার্যক্ষমতাটা বাড়বে বা কমবে, ইচ্ছাকৃত হয় না। সব কিছু একটা রুলসের উপর ফলো করে চলে। সেটা কি না, পার 10 ডিগ্রি যদি 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আমরা নর্মাল থেকে অপটিমাম থেকে বাড়াই, তাহলে সেই ক্ষেত্রে কি হবে না, রেট অফ রিয়াকশনটা বাড়বে। আবার যদি আমরা 10 ডিগ্রি টেম্পারেচার কমিয়ে দিই, তাহলে কি হচ্ছে রেট অফ রিয়াকশনটা হাফ হয়ে যাবে। তাহলে বোঝো, তাহলে কোন রুলস, 10 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানো বা কমানোর উপরে, এই ইনফরমেশনটা তোমাদের বইয়ে নিয়ে নোট ডাউন করবে, কমানোর উপরে রেট অফ রিয়াকশন ইনক্রিজ অর ডিক্রিজ হবে। বোঝা গেছে? তাহলে রুলসটা, তাহলে পরীক্ষা এটাও আসতে পারে যে কত ডিগ্রি টেম্পারেচারের উপরে সেটা ইফেক্ট করে। 10 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালে রেট অফ রিয়াকশন বাড়বে, আবার 10 ডিগ্রি সেন্টিগ্রেড কমালে রেট অফ রিয়াকশন ডিক্রিজ হবে। এইটা কিন্তু অবশ্যই মনে রাখবো। তাহলে ফার্স্ট পয়েন্ট হলো টেম্পারেচার, যেটা এনজাইমের উপর একটা মোস্ট প্রবাবলি ইফেক্ট করছে। দেখো অন্যদিকে 2 নম্বর ফ্যাক্টর হচ্ছে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন আর পিএইচ। এটাও কিন্তু একটা বিশাল বড় প্রভাব ফেলে থাকে, পিএইচও কিন্তু, অর্থাৎ উৎসেচকের কাজ পিএইচ এর উপরেও নির্ভরশীল। এটাও কিন্তু ভেরি
সেনসিটিভ টু পিএইচ, পিএইচ এর উপরেও কিন্তু এই উৎসেচকের কার্যক্ষমতাটা নির্ভর করে। ওকে, অর্থাৎ কখনো কখনো হয় যে কোনো কোনো উৎসেচক দেখা যাচ্ছে যে হয়তো তার পিএইচ ভ্যালু 7 বা কারো কারো ক্ষেত্রে 2 ভ্যালুতেই সে কার্যক্ষমতা সম্পন্ন করে, আবার কারো কারো ক্ষেত্রে ক্ষারীয় মাত্রার। আমরা জানি পিএইচ মানে বাফার ক্রিয়া, যেটা 7 থেকে যদি কম হয় তাহলে সেটা হচ্ছে তোমরা জানো কি যে অ্যাসিডিক ফর্ম, আর যদি 7 থেকে বেশি হয় তাহলে সেটা হচ্ছে তোমার কি না ক্ষারীয়। এটা তোমরা অনেক আগে পড়েছো ক্লাস 7-8-এ। তো দেখো কিভাবে নির্ভর করে, যদি পিএইচ এর ক্ষেত্রে সেনসিটিভ, পিএইচ এর মান চেঞ্জের জন্য এনজাইমের কাজেরও কিন্তু পরিবর্তন হয়, স্বাভাবিক। আর আমরা জানি আলাদা আলাদা এনজাইমের জন্য আলাদা আলাদা কি হচ্ছে না পিএইচ আছে। আচ্ছা, ব্যাকাল ক্যাভিটিতে আমাদের স্যালিভারি অ্যামাইলেজ যে এনজাইম স্টার্চকে ডাইজেশন করে, আমাদের বাক্যাল ক্যাভিটিতে যে স্যালিভারি অ্যামাইলেজ যে উৎসেচক বর্তমান যেটা স্টার্চকে ডাইজেশন করতে সাহায্য করে, তার পিএইচ এর মাত্রা হচ্ছে তোমার কত 6.8। ওকে, আচ্ছা তাহলে স্যালিভারি অ্যামাইলেজের পিএইচ হচ্ছে 6.8। এবার দেখো টেম্পারেচার যেমন অপটিমাম, পরম তাপমাত্রায় যেমন এনজাইম কাজ করে সর্বোচ্চ, ঠিক সেরকম অপটিমাম পিএইচেও কিন্তু সে সর্বোচ্চ কাজ করে থাকে। মানে একটা নির্দিষ্ট পিএইচের মাত্রাতেও কিন্তু এনজাইম ভালো কাজ করে থাকে। সেটা কি, তাহলে পরম, আমরা যদি বলি পরম পিএইচ মান হচ্ছে কার কার ক্ষেত্রে না, দেখো পেপসিন, তোমরা পেপসিন উৎসেচকের নাম শুনেছো, যেটা হচ্ছে তোমার কি হচ্ছে না আমাদের স্টোমাকে যে এনজাইম পেপসিন, যেটার পিএইচ ভ্যালু হচ্ছে কত 2, এই 2 পিএইচে সে কিন্তু সর্বোচ্চ কাজ সম্পন্ন করে। দেন হচ্ছে কি বললাম স্যালিভারি অ্যামাইলেজ যার পিএইচ হচ্ছে 6.8, অপটিমাম এটা পিএইচ এর মাত্রা। দেন টাইরোসিন, ট্রিপসিন সরি, দেন হচ্ছে ট্রিপসিন হচ্ছে যার পিএইচ হচ্ছে 8.5, ক্ষারীয়। তাহলে দেখো পেপসিন অ্যাসিডিক বেসে অ্যাসিডিক মাত্রায় এসে সর্বোচ্চ কাজ সম্পন্ন করে, স্যালিভারি অ্যামাইলেজ 6.8 এটাও অ্যাসিডিক, আর ট্রিপসিন যেটা পিএইচ হচ্ছে 8.5 মানে এটা ক্ষারীয়। ওকে, তাহলে এই মাত্রাতে এই লেভেলে কিন্তু এরা সব থেকে ভালো কাজ করে থাকে। তাহলে বোঝা গেছে যে টেম্পারেচার যেমন নির্ভরশীল, একটা নির্দিষ্ট অপটিমাম টেম্পারেচারে যেমন এনজাইম সর্বোচ্চ কাজ করে, তার থেকে বেশি বা কম হলে ইফেক্ট পড়ছে, ঠিক সেরকম পিএইচটাও তাই। আমরা যদি গ্রাফিক্যালি দেখাই তাহলে দেখব যে গ্রাফ যদি রিপ্রেজেন্ট করি তাহলে দেখব যে এই যে মানটা, অর্থাৎ দেখো এই উৎসেচকের ক্রিয়া, ওকে, দেন পিএইচ, এই যে অপটিমাম যে মাত্রাটা, সর্বোচ্চ যে মাত্রাটা পিএইচ এর, যেখানে হচ্ছে কি পরম পিএইচ, যেটাকে আমরা বলবো পরম পিএইচ। মানে ধরে নিলাম আমরা পিএইচ এর মান হচ্ছে 0 থেকে 14, এই মানে হচ্ছে তোমার কি অপটিমাম মাত্রায় কারো 2 হতে পারে, কারো 6.8 হতে পারে, কারো 8 হতে পারে, যে মানে হচ্ছে তোমার কি এরা সর্বোচ্চ কাজটা সম্পূর্ণ করে থাকে। ওকে, এই হচ্ছে গ্রাফ। আবার যদি আমরা সেম টেম্পারেচারের ক্ষেত্রে দেখি তাহলে টেম্পারেচারের ক্ষেত্রে তাই হবে, এটা তাপমাত্রা, তাহলে তাপমাত্রার ক্ষেত্রে তাই ধরে নিলাম আমরা যে 0 থেকে 75 ডিগ্রি টেম্পারেচার, তাহলে এটা হচ্ছে তোমার পরম তাপমাত্রা, তাই না? এই গ্রাফগুলো তোমাদের বই আছে, এগুলো এই গ্রাফগুলো ভালো করে অবজার্ভ করবে, পরীক্ষার সময় কখনো কখনো দিয়ে দেয় এগুলো গ্রাফ দেখে তোমাদের আইডেন্টিফাই করতে বলে যে এটা এই এক্স অক্ষ এটা কি, তাহলে এটা হচ্ছে তোমার কি, যদি টেম্পারেচার ক্ষেত্রে দেয় তাহলে পরম টেম্পারেচার এই সর্বোচ্চ অঞ্চলটা, আর যদি পরম পিএইচ বলে তাহলে সর্বোচ্চ অঞ্চলটা পরম পিএইচ, যেখানে তারা সর্বোচ্চ ভালো কাজ করে থাকে। দেখো এখানে কি হয়, এই যে পয়েন্টটা আছে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এখানে একটা জিনিস পড়াবো, ওটা পরীক্ষাতে দেয় ভিম্যাক্স আর ম্যাক্স। দেখো কি হচ্ছে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন মানে হচ্ছে তোমার কি সাবস্ট্রেটের ঘনত্ব, তাই না? দেখো ইনক্রিজ ইন সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, সাবস্ট্রেটের ঘনত্ব যদি বাড়তে থাকে তাহলে এনজাইমের যে রিয়াকশন সেটাও বাড়তে থাকবে, স্বাভাবিক না? মানে ধরো যে আমরা যদি
বেশি পরিমাণে সাবস্ট্রেট অ্যাড করি এনজাইমের মধ্যে, আমরা যদি এনজাইমের মধ্যে ধরো বেশি পরিমাণে সাবস্ট্রেট অ্যাড করি, তাহলে সেখানে কি হচ্ছে, যত বেশি সাবস্ট্রেট অ্যাড করব এনজাইমের রিয়াকশনটাও ফার্স্ট হবে প্রোডাকশন মানে প্রোডাক্ট উৎপন্ন করার ক্ষেত্রে। ঠিক তো, এটা কতক্ষণ পর্যন্ত চলবে? এই যে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের বেশি দেওয়ার ফলে বা সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের ফলে রেট অফ রিয়াকশন এনজাইমে বাড়বে, এটা কতক্ষণ চলতে থাকবে? যতক্ষণ না এই এনজাইমের অ্যাক্টিভ সাইটগুলো সাবস্ট্রেট মলিকিউলস দ্বারা সম্পূর্ণভাবে আবদ্ধ অবস্থায় এসেছে, ততক্ষণ অবধি এটা চলতে থাকবে। ওকে, তাহলে বোঝো যে যদি আমরা বলি increase in substrate concentration, then increase the rate of reaction, তাই না? স্বাভাবিক এটা। এবার কতক্ষণ অবধি চলবে? যতক্ষণ না পর্যন্ত এনজাইম মলিকিউলসগুলো, সমস্ত এনজাইম মলিকিউলসগুলো সাবস্ট্রেটের সঙ্গে অ্যাটাচ থাকবে, তারপরে তো আর কিছু হবে না। অর্থাৎ ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্ট্রেট যখন, অর্থাৎ এনজাইমের যে অ্যাক্টিভ সাইট আছে, এই অ্যাক্টিভ সাইটগুলো যতক্ষণ না পর্যন্ত এই সাবস্ট্রেট মলিকিউল দ্বারা পুরোপুরিভাবে সংবদ্ধ বা আবদ্ধ অবস্থায় আসবে, ততক্ষণ এর বিক্রিয়া চলতে থাকবে, তাই না? প্রথমে ধরো আমি সামান্য অ্যাড করেছি সাবস্ট্রেট, সেখানে এনজাইমের অ্যাক্টিভ সাইটটা আরও ফাঁকা আছে, তাহলে বিক্রিয়া চলবে। এরকম করতে করতে যখন আমি সাবস্ট্রেটের গাঢ়ত্বটা সর্বোচ্চ করে দিলাম, তখন কি হচ্ছে, আর এই এনজাইমের অ্যাক্টিভ সাইটগুলো সাবস্ট্রেট মলিকিউলকে নেওয়ার জায়গা নেই, মানে পরিপূর্ণ হয়ে গেছে, যাকে সম্পৃক্ত বলা হয়। তখন কি হচ্ছে, যখন এই সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, সাবস্ট্রেটের গাঢ়ত্ব আর এনজাইমের অ্যাক্টিভ সাইট কি হচ্ছে, একে অপরের সঙ্গে পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে আবদ্ধ হয়ে যাবে, তখন কী হবে, তারপরে আর বিক্রিয়া ঘটার সম্ভাবনা নেই, তারপরে রিয়াকশন আর ঘটবে না। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে ততক্ষণ অবধি চলবে যতক্ষণ না পর্যন্ত এনজাইমের অ্যাক্টিভিটি বা এনজাইমের অ্যাক্টিভ সাইট সাবস্ট্রেটের মলিকিউল দ্বারা সম্পৃক্ত না হয়েছে, ততক্ষণ অবধি চলতে থাকবে। দেখো, এর উপর ভিত্তি করে এটাই হচ্ছে তোমার সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, যে যদি জাদা বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে এই ঘটনাটি দেখা যাবে। এটার উপরে একটা জিনিস আছে যাকে বলা যায় কি মাইকেল মেনটেন কনস্ট্যান্ট, ওকে, যাকে কেএম ভ্যালু বলা হয়। দেখো, এইটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, খুবই। মাইকেলস মেনটেন কনস্ট্যান্ট বা যাকে কেএম বলে প্রকাশ করা হয়, ওকে, অর্থাৎ উৎসেচকের মাইকেলি যে ধ্রুবক, সেটা সাবস্ট্রেট অণুর উপর কীভাবে নির্ভরশীল আমি ব্যাখ্যা করতে চলেছি তোমাদেরকে, ওকে। এটা বিজ্ঞানী মাইকেলস মেন্টেলের নাম অনুসারে এটা রাখা হয়েছে। পরীক্ষায় এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে যে মাইকেলস মেনটেন যে কনস্ট্যান্ট যে কেএম ভ্যালু, সেটা গাণিতিক উপায়ে দেখাতে বলে বা এটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে বলে, বা এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসে। কি হচ্ছে দেখো, তাহলে এর আগে বললাম যে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন, সাবস্ট্রেটের গাঢ়ত্ব, আমি কি বললাম যে একটা এনজাইমের অ্যাক্টিভ সাইটে কি যুক্ত হয়, সাবস্ট্রেট যুক্ত হয়, স্বাভাবিক। এই সাবস্ট্রেট আমি যদি, এবারে এনজাইমে ধরো একটা তো অ্যাক্টিভ সাইট নেই, অনেক অ্যাক্টিভ সাইট আছে, এবারে আমি সাবস্ট্রেট অ্যাড করছি, এনজাইম সেটাকে বিক্রিয়া ঘটাচ্ছে এবং প্রোডাক্ট উৎপন্ন করছে। এটা ততক্ষণ চলবে যতক্ষণ না পর্যন্ত এনজাইমের এই অ্যাক্টিভ সাইটগুলো সাবস্ট্রেটের মলিকিউল দ্বারা সম্পৃক্ত হয়েছে। এবার সম্পৃক্ত হওয়ার পর কি হয়, তখন কিন্তু বিক্রিয়াটা বন্ধ হয়ে যাচ্ছে, কারণ তখন আর সেই মলিকিউলসকে আবদ্ধ করার ক্ষমতা নেই। এই মতো অবস্থায়, অর্থাৎ যখন আমি সাবস্ট্রেট অ্যাড করছি, সে ইনিশিয়াল যে ভেলোসিটি, গাঢ়ত্ব, তাকে কি ধরে নেওয়া হয়, ইনিশিয়াল যে ভেলোসিটি, সেটাকে ভি, ওকে। আর এই সাবস্ট্রেট অ্যাড করতে করতে যখন এনজাইমের অ্যাক্টিভিটি সর্বোচ্চ মাত্রায় পৌঁছাচ্ছে, তখন সেটাকে বলা যায় কি না ম্যাক্সিমাম ভেলোসিটি কত, যেটাকে বলা হয় ভি ম্যাক্স, ওকে। ভি মানে ইনিশিয়াল ভেলোসিটি, যখন প্রাথমিক অবস্থায় তাদের মান, এবং যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছাচ্ছে সম্পৃক্ত অবস্থায়, তখন যে মানটা তাকে বলা যায় ভি ম্যাক্স, ওকে। এবারে দেখো, তাহলে মাইকেলস মেনটেন কনস্ট্যান্ট যে এটি সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের উপর নির্ভরশীল। কেমন, দেখো আমরা গ্রাফিক্যালি এটাকে দেখাবো।
তাহলে দেখো এইটা হচ্ছে তোমার ভেলোসিটি অফ রিয়াকশন, এটা হচ্ছে ভেলোসিটি অফ রিয়াকশন, ভি দ্বারা ডিনোট করলাম। আর এটা হচ্ছে এস মানে মনে রাখবে সাবস্ট্রেট। কি হয় দেখো, ঘটনাটা কি ঘটে দেখো, ঘটনাটা হচ্ছে যে যখন ধরো আমি রিয়াকশনের সাবস্ট্রেটের গাঢ়ত্ব বাড়াচ্ছি, একটা রিয়াকশন চলছে, সেখানে আমি সাবস্ট্রেটের ঘনত্ব বাড়াচ্ছি বাড়াতে দেখা গেল যে একটা নির্দিষ্ট মাত্রায় সম্পৃক্ত হয়ে গেছে, আর সেখানে বিক্রিয়া ঘটছে না। ওকে, তাহলে আমি একটা বিক্রিয়ার ক্ষেত্রে সেখানে আমি সাবস্ট্রেট অ্যাড করছি, সাবস্ট্রেটের গাঢ়ত্ব যত বাড়াচ্ছি বিক্রিয়া রিয়াকশন অফ রেট কত হচ্ছে তত বাড়ছে। এমন অবস্থায় চলে আসে যখন ভিম্যাক্স অ্যাচিভ করে নেয়। ওকে, তাহলে এটা ইনিশিয়াল অবস্থায়, প্রাথমিক অবস্থায়। আর এই যেটা সর্বোচ্চ মান দেখো, এই যে এন্ড পয়েন্ট, মানে যেখানে সর্বোচ্চ, যেখানে একদম সম্পৃক্ত অবস্থায় পৌঁছে গেছে, মানে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন এবং এনজাইমের যে অ্যাক্টিভ সাইট মলিকিউলস ধারণ করার ক্ষমতা সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে, সেটাকে আমরা কি বলবো? তাহলে এই জায়গাটাকে আমরা বলতে পারি ভিম্যাক্স। ওকে, অর্থাৎ সর্বোচ্চ ভেলোসিটি, বুঝে গেছে? যেখানে যে মাত্রায় সাবস্ট্রেট কনসেন্ট্রেশন অ্যাড করার, মানে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন এবং এনজাইম মলিকিউল সর্বোচ্চ মাত্রায় পৌঁছাচ্ছে এবং এনজাইমের অ্যাক্টিভিটি সর্বোচ্চ, বুঝে গেছে? এই যে ভিম্যাক্স, কিন্তু গ্রাফের ক্ষেত্রে হচ্ছে তোমার কি, এটা কিন্তু একটা দেখো স্ট্রেট লাইনে বাড়ছে না, বা এর মানটা কিন্তু যে অন্তিম পর্যন্ত বেড়েই চলেছে অসীম পর্যন্ত, সেটাও কিন্তু ঘটবে না। অর্থাৎ সব কিছুর একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে চলে, যে প্রাথমিক অবস্থায় সাবস্ট্রেট দিচ্ছি বাড়ছে রিয়াকশন বাড়ছে, এমন অবস্থায় পৌঁছে গেল ম্যাক্সিমাম ভেলোসিটি, ম্যাক্সিমাম ঘনত্ব, যেখানে কিন্তু আর রিয়াকশন চলবে না, কারণ সম্পৃক্ত অবস্থায় পৌঁছে গেছে। ঠিক আছে, এই দেখো এবারে দেখো আমরা আরো একটা এখানে মান দেখেছি, সেই মানটা হচ্ছে কি, এই দেখো এটা যদি ভিম্যাক্স হয় পুরোটা, তাহলে এই অর্ধেকটা কত হবে? হাফ ভিম্যাক্স। আমরা যদি দেখি তাহলে এইটা হচ্ছে পুরোটা হচ্ছে ভিম্যাক্স, তাই না? তোমরা আগে মাথায় ক্যালকুলেশন করেছো, তাহলে পুরোটা ভিম্যাক্স হলে এটা হচ্ছে তোমার হাফ ভিম্যাক্স। এটাকে আমি ভি লিখে ডিনোট করছি, এটা হচ্ছে তোমার ভি। তাহলে এই অংশটা হচ্ছে হাফ ভিম্যাক্স, বোঝা গেছে? পুরোটা ভিম্যাক্স হলে অর্ধেকটা কি হবে? হাফ ভিম্যাক্স অর্ধেক। এই যে মান, এটাকে আমরা বলছি কে এম। এই যে মানটাকে এইদিকে আমরা এস দ্বারা ডিনোট করেছি, মানে সাবস্ট্রেট, আর এই মানটাকে বলছি কে এম ভ্যালু। কেন আমরা এই হাফ ভিম্যাক্সকে কে এম ভ্যালু বলছি? কারণ বিজ্ঞানী মাইকেলস মেন্টনের এটাই উদ্দেশ্য ছিল যে এই যে সাবস্ট্রেটের ঘনত্ব বাড়ানোর সঙ্গে সঙ্গে শেষ ম্যাক্সিমাম অবস্থা যখন আর বিক্রিয়া ঘটবে না, বলছে তিনি এমন সেই অবস্থাটা নিতে চেয়েছেন যখন বলছে সাবস্ট্রেটের মান অর্ধেক দিলেই এনজাইম তার সর্বোচ্চ কাজ করবে, সেই মানটাকে উনি ভিম্যাক্স বলে ধরেছেন। দেখো তাহলে বুঝবে, তাহলে আমরা এই যে মাইকেলস মেন্টন কনস্ট্যান্ট কেএম বলছি, এই কেএম হচ্ছে তিনারা এটাই বোঝাতে চেয়েছেন যে এই যে ভিম্যাক্স মানে ম্যাক্সিমাম ভেলোসিটি, অর্থাৎ সাবস্ট্রেটের কোন অর্ধেক মানের জন্য, মানে সাবস্ট্রেটের সর্বোচ্চ মান দেওয়ার ফলে সমস্ত এনজাইমের অ্যাক্টিভ সাইট তো আবদ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু উনি বলেছেন কোন অর্ধেক সাবস্ট্রেটের মানের জন্য এনজাইম সর্বোচ্চ মাত্রায় পৌঁছায়, সেই মানটাকে বলা হচ্ছে কেএম। ওকে, তাহলে বোঝা গেছে? তাহলে এই যে মাত্রা, যেখানে সাবস্ট্রেট আমি অর্ধেক অ্যাড করেছি কিন্তু এনজাইমের আমি সর্বাধিক মাত্রাটা পাবো, তখন সেটাকে বলা হচ্ছে কেএম, অর্থাৎ হাফ ভিম্যাক্স। এই কেএম হচ্ছে মাইকেলিস মেন্টন ধ্রুবক। ওকে, এই কেএম কথার মানে হচ্ছে সাবস্ট্রেটের সঙ্গে উৎসেচকের আসক্তিকে নির্দেশ করা। এটার মানে হচ্ছে সাবস্ট্রেটের সঙ্গে, দেখো কে মানে হচ্ছে সাবস্ট্রেটের সঙ্গে উৎসেচকের যে মান সেটাকে নির্দেশ করা। তাহলে পরীক্ষায় যদি আসে যে কেএম ভ্যালু বলতে কি বোঝায়, অবশ্যই বলতে পারবে, যেটা বলেছি। ওকে, যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন হচ্ছে সেটাই যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়ালে রেট অফ রিয়াকশন বাড়তে থাকে, ততক্ষণ অবধি চলবে যতক্ষণ না পর্যন্ত সেটা সম্পৃক্ত অবস্থায় এসছে। সম্পৃক্ত অবস্থায় মানে
এনজাইমের অ্যাক্টিভ সাইটগুলো সাবস্ট্রেট মলিকিউলস দ্বারা আবদ্ধ হয়ে যাবে। তার একটা ইনিশিয়াল ভ্যালু আছে, ইনিশিয়াল ভেলোসিটি প্রাথমিক অবস্থায় সাবস্ট্রেট দিচ্ছি তার ভেলোসিটি ভি, আর ম্যাক্সিমাম পর্যায়ে যখন পৌঁছে তখন ভি ম্যাক্স গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করেছি, যেখানে কেএম কে বলা হচ্ছে মাইকেলস মেনটেন ধ্রুবক, যে কেএম হচ্ছে ভি ম্যাক্সকে বলা হয়েছে, কারণ পুরো বিক্রিয়াতে কখন অর্ধেক সাবস্ট্রেট কনসেন্ট্রেশন দিচ্ছি, সাবস্ট্রেটের মাত্রা দেওয়ার ফলে হাফ দেওয়ার ফলে এনজাইমের মাত্রাটা সর্বোচ্চ হচ্ছে, অর্থাৎ সাবস্ট্রেটের সঙ্গে উৎসেচকের যে আসক্তি সেটাকে নির্দেশ করছে কেএম। এটা হচ্ছে তোমার কি সাবস্ট্রেটের সঙ্গে উৎসেচকের আসক্তিকে নির্দেশ করে, উৎসেচকের আসক্তি। বোঝা গেছে? তাহলে কেএম কি বা মাইকেলস মেনটেন্স কনস্ট্যান্ট কি বোঝা গেছে। আর এই কেএম এর মান যদি কম হয়, এর ভ্যালু যদি ধরো কম হয়, তার মানে সাবস্ট্রেট কম ঘনত্বে উৎসেচকের ক্রিয়ার বেগ অর্ধেক হলো, ওকে। আর কেএম এর মান যদি বেশি হয় তাহলে সাবস্ট্রেটের সঙ্গে উৎসেচকের প্রতি আসক্তি কম। দেখো কি হয়, দুটো জিনিস আছে, এক হচ্ছে হাই কেএম ভ্যালুতে লো অ্যাফিনিটি, অ্যাফিনিটি মানে আসক্তি, আর লো কেএম ভ্যালুতে হাই অ্যাফিনিটি দেখা যায়, অর্থাৎ সম্পর্কটা ব্যস্তানুপাতিক। মানে কি, ধরো আমি হাই কেএম ভ্যালু মানে ধরো আমি যদি কেএম এর মানটা বাড়াই, কেএম এর মানটা যদি বেশি হতে থাকে, তাহলে কি হচ্ছে সাবস্ট্রেটকে বেশি মাত্রায় দিলে কোথায় এমন একটা জায়গায় আসবে যেখানে এনজাইমের অ্যাফিনিটি পাওয়া যায়। বোঝা গেছে? অর্থাৎ আমরা বলতে চাইছি যে যদি আমাদের কেএম এর মান, ওই যে বললাম যে যেখানে সাবস্ট্রেটকে দেওয়ার পর এনজাইমের অ্যাক্টিভিটিটা সর্বোচ্চ হয়, অর্থাৎ সাবস্ট্রেটের প্রতি এনজাইমের যেটা আসক্তিকে নির্দেশ করে, তো কেএম এর মানটা যদি ধরো কম হচ্ছে, ভ্যালুটা কম, তার মানেটা কি, এর অপরদিকে এর মান কম বোঝাতে চাইছে। কম মানে হচ্ছে তোমার যে কম ঘনত্বে সাবস্ট্রেটে যদি কম দিচ্ছি তাহলে উৎসেচকের বেগ অর্ধেক হচ্ছে, ওকে, অর্ধেক হয়ে যাচ্ছে। অন্যদিকে আমরা যদি কেএম এর ভ্যালুটা বাড়াই তাহলে সেই ক্ষেত্রে দেখাই কি যে সাবস্ট্রেটের সঙ্গে উৎসেচকের আসক্তিটা কম, তাই না? মানে আমরা কেএম এর মানটা যত বেশি যেতে চাইছি, মানে ধরো কেএম এর মান আমরা সাবস্ট্রেটের মানটাকে ধরো বাড়িয়ে চলেছি, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, একটা সময় দেখা যাবে যে সেই বিক্রিয়াটা বন্ধ হয়ে যাবে, তাহলে লো অ্যাফিনিটি পাবো, অর্থাৎ সাবস্ট্রেটের প্রতি এনজাইমের যে একটা আসক্তি সেটা কম পাবো, কারণ সেই বিক্রিয়াটা বন্ধ হয়ে যাবে। আর যদি আমরা কেএমটা কম রাখি, মানে সাবস্ট্রেটকে কম দিই, তাহলে সেই ক্ষেত্রে আমরা এনজাইমের যে সাবস্ট্রেটের প্রতি যে একটা অ্যাফিনিটি আসক্তি, সেটা আমরা মাত্রাটা বেশি পেয়ে থাকবো। তাহলে সম্পর্কটা ব্যস্তানুপাতিক, পরীক্ষাতে এটাও নেটের কোশ্চেন, এটা মনে রাখবে, VVI। বাট তোমাদের বইয়েতে আছে দেখবে যে কেএম সমান হাফ ভি ম্যাক্স, এটা লিখবে না, এটা ভুল, এটা ম্যাথামেটিক্যালি কখনো প্রুভ করা যায় না, কারণ আমরা দেখলাম যে এটার সঙ্গে সম্পর্কটা ব্যস্তানুপাতিক, তো এটা কখনোই তোমরা লিখবে না, বই আছে বাট ভুল আছে, এটা লিখবে না, ওকে। এই যেটা পড়ালাম মাইকেলস মেনটেন কনস্ট্যান্ট, অর্থাৎ কেএম ভ্যালু কোনটা, ভি ম্যাক্সকে বলা হচ্ছে, হাফ ভি ম্যাক্সকে বলা হচ্ছে কেএম ভ্যালু, ওকে। অর্থাৎ আমরা হাফ ভিম্যাক্সকে বলছি কেএম ভ্যালু, ওকে, এবং কেএমটা কি সেটা বলেছি। এই একই পড়া তোমাদের আছে উৎসেচকের ক্রিয়া নিয়ন্ত্রণ, সেখানে তোমরা এই জিনিসটা আছে, একটু দেখে নিও। নেক্সট 4 নম্বর হচ্ছে তোমার যে ফ্যাক্টর যেটা এনজাইমের কার্যক্ষমতাকে হ্রাস করে, সেটা প্রোডাকশন কনসেন্ট্রেশন। আচ্ছা, প্রোডাকশন কনসেন্ট্রেশন, প্রোডাকশনের গাঢ়ত্ব কিভাবে এনজাইমের কার্যকারিতাকে হ্রাস করে? দেখো, প্রোডাক্ট যদি অনবরত উৎপন্ন হওয়ার পর সেই প্রোডাক্টগুলো বিক্রিয়ালব্ধ পদার্থগুলো যদি ধরো এক জায়গায় জমা হতে শুরু করে, তাহলে বিক্রিয়ার গতিটা কমবে, স্বাভাবিক, কারণ প্রোডাক্টগুলো এনজাইমের অ্যাক্টিভ যে সাইট, সেই সাইটগুলোকে অকুপাই করে ফেলবে, আবদ্ধ করে ফেলবে, যার ফলে এনজাইম কাজ করতে পারবে না, এবং দেন রিভার্স যে রিয়াকশন সেটা চালু করে দেবে। ফিডব্যাক রিয়াকশন পরে পড়ছি আমরা। তাহলে প্রোডাকশন কনসেন্ট্রেশন কীভাবে নিয়ন্ত্রণ করে, বুঝতে পারছো? যে যদি বিক্রিয়ালব্ধ পদার্থ প্রোডাকশনের মাত্রাটা বাড়ে, তাহলে কী হচ্ছে, সেই বিক্রিয়ার রেটটা কমে যাচ্ছে, গতিটা কমে যাচ্ছে, কারণ এই বিক্রিয়ালব্ধ পদার্থগুলো উৎসেচকের অ্যাক্টিভ সাইটকে দখল করে ফেলে, যার ফলে উৎসেচক তার কার্যক্ষমতাটাকে হ্রাস করে দেয়।
নেক্সট ফ্যাক্টর হচ্ছে এনজাইম কনসেন্ট্রেশন। দেখো এনজাইম যদি বাড়ানো হয় তাহলে রেট অফ রিয়াকশন বাড়বে, এটা একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত সম্পৃক্ত অবস্থা আসবে, যার পর আর কিছু হবে না। ওকে, আচ্ছা এছাড়াও তোমাদের বইয়ে যেটা আছে 6 পয়েন্ট হচ্ছে জারণ। জারণ হচ্ছে কি, এটাও কিন্তু একটা ফ্যাক্টর, অর্থাৎ কয়েকটা উৎসেচক বিজেরক পদার্থে সক্রিয় হয়, আবার মৃদু জারক পদার্থের সংস্পর্শে নিষ্ক্রিয় হয়ে যায়, তো এইগুলো কিন্তু একটা প্রভাব পড়ছে। দেন হচ্ছে অ্যাক্টিভেটর। অ্যাক্টিভেটর যাকে বলে সক্রিয়, কাকে বলবো, যে পদার্থের উপস্থিতিতে নিষ্ক্রিয় এনজাইম সক্রিয় হয় তখন তাকে বলা হচ্ছে অ্যাক্টিভেটর। ঠিক আছে, যেমন ধরো HCl এর উপস্থিতিতে আমাদের যে স্টোমাকে ক্ষরিত যে পেপসিন, HCl এর উপস্থিতিতে নিষ্ক্রিয় পেপসিনোজেন সক্রিয় পেপসিনে রূপান্তরিত হয়, এই অ্যাক্টিভেটর বা তাকে সক্রিয়ক বলা হচ্ছে। ঠিক আছে, এটাও কিন্তু কি হচ্ছে এনজাইমের যে প্রভাব বা এনজাইমের যে কার্যক্ষমতা সেটাকেও কিন্তু প্রভাব করছে। তাহলে এই ফ্যাক্টরগুলো তোমরা নোট ডাউন করবে খাতাতে, যেটা ডিটেলসে পড়ানো হলো। এবং মাইকেলস মেন্টেন যে কনসেন্ট্রেট যে কনস্ট্যান্ট যে ধ্রুবক যে কেএম, সেই কেএম ভ্যালু কি এটা মনে রাখবে, অর্থাৎ হাফ ভিম্যাক্সটাকে বলা হচ্ছে। কেন বলা হচ্ছে, এটা গ্রাফিক্যালি গ্রাফ দিয়ে এটাকে প্রমাণ করে দেবে, গ্রাফ দিয়ে দেখিয়ে দেবে। ঠিক আছে, বা যদি গ্রাফ আসে সেখান থেকেও আনসার করতে পারবে, আর যদি ব্যাখ্যা করতে দেয় কে তাহলে যে কথাগুলো বলেছি সেগুলো পুরোটাই লিখবে। ঠিক আছে, যতগুলো কথা বলেছি সেটা পুরোটাই লিখতে হবে, সব কিছু ভালোভাবে নোট ডাউন করে নেবে।